হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার এইচএসসির চ্যাপ্টার 3 চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির প্রথম ক্লাস। তো চলতড়িৎ হচ্ছে তোমার ইলেকট্রিসিটি নিয়ে চ্যাপ্টার। বিষয়টা হচ্ছে কি তোমার ইলেকট্রিসিটি জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে। ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি জিনিসটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো। ইলেকট্রিসিটি মানে হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। ফ্লো অফ ইলেকট্রন। এখন কথা হচ্ছে যে ইলেকট্রন ফ্লো কিভাবে হয় কি না হয় এগুলো তোমরা ক্লাস 9-10 পড়ছো, তাও আমরা একটু নতুন ভাবে শিখবো। তোমরা জানো, তোমরা বর্তনী পড়ছো। বর্তনী কি? বর্তনী হচ্ছে একটা তড়িৎ কোষ থাকবে, তড়িৎ কোষ মানে ব্যাটারি, আর তড়িৎ কোষের সাথে একটা রোধ বা কতগুলো রোধ থাকবে। তো আমরা একটা রোধ নিয়ে কথা বলি। আচ্ছা, আর রোধ বলতে আসলে এখানে কিন্তু তোমার কোনো তারের মধ্যে কিন্তু এরকম আঁকাবাঁকা কিছু থাকে না, এটা জাস্ট বোঝানোর জন্য আর কি, ঠিক আছে? আসলে কিন্তু এরকম আঁকাবাঁকা কিছু থাকে না, ঠিক আছে? আসলে তোমার ওখানে একটা মেটাল, একটা ওয়্যার থাকে, মানে তার থাকে, ঠিক আছে? তো আসলে কিন্তু তারগুলো এরকম সরু না, ঠিক আছে? এরকম এই যে এরকম স্ট্রেট লাইন না, ঠিক না? তারগুলো কিরকম বলো তো? তারগুলো হচ্ছে সিলিন্ডার, ঠিক না? অ্যাকচুয়ালি এগুলো কিরকম? সিলিন্ডার। তারগুলো হচ্ছে সিলিন্ডার শেপের, ঠিক না? এরকম গোল গোল বৃত্ত 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 টাইপের, মানে সিলিন্ডার শেপ। তো বিষয়টা হচ্ছে কি, এই যে তোমার তারগুলো থাকে, ম্যাক্সিমাম তারই হয় তোমার কপারের, ঠিক আছে? কারণ কপার হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী। আর তোমরা জানো যে পরিবাহিতার হিসাবে তোমার পদার্থ তিন ধরনের। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধপরিবাহী, আর একটা হচ্ছে অপরিবাহী। পরিবাহী হচ্ছে যা, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ মানে সুপরিবাহিত হয়, ঠিক আছে, মানে ভালো পরিবাহিত হয়। আর অর্ধপরিবাহী হচ্ছে যেটা দিয়ে তোমার বিদ্যুৎ পরিবহন অত ভালো হয় না, মানে মিডিয়াম টাইপের হয়, ঠিক আছে? আর অপরিবাহী হচ্ছে একদম ইলেকট্রন ফ্লোই হয় না, মানে বিদ্যুৎ পরিবাহিত হয় না, ঠিক আছে? আজ যাই হোক, কারণ কথা হচ্ছে আমরা এখানে এই চ্যাপ্টারে আমরা পরিবাহী নিয়েই কাজ করব, কারণ যেহেতু ইলেকট্রিসিটি আমাদের ইলেকট্রন ফ্লো নিয়ে কাজ করতে হবে। তো এই যে তোমার বর্তনী, বর্তনীতে মিনিমাম একটা কোষ থাকতে হয় আর একটা রোধ থাকতে হয়, ঠিক আছে? মানে পরিবাহী তার দিয়ে একটা রোধ থাকতে হয়। আর রোধ মানে হচ্ছে এলিমেন্ট, একটা এলিমেন্টের রোধ থাকে। এলিমেন্ট বলতে কি, যেমন তোমার লাইট, ফ্যান, এর প্রত্যেকটা কিন্তু একটা একটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট। ফ্রিজ, সবগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্ট, ওগুলো রোধ থাকে, ঠিক আছে? ওগুলো তোমার এই পাওয়ার কনজিউম করে। যাই হোক, ওগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো। তো প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের বর্তনীতে একটা কোষ থাকবে আর তার সাথে একটা এলিমেন্ট যোগ করা থাকবে, ঠিক আছে? তো ধরো এটা হচ্ছে আমাদের এলিমেন্ট, এলিমেন্টের একটা রোধ আছে, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে কি, এই যে আমাদের কোষ, এই কোষটা আসলে কি এটা আমাদের আগে জানতে হবে। তোমরা কেমিস্ট্রি অধ্যায় 8-এ পড়ছিলে, ক্লাস 9-10-এ। কোষ হচ্ছে অ্যাকচুয়ালি এরকম তড়িৎ রাসায়নিক কোষ, ঠিক আছে? বা ইলেকট্রোকেমিক্যাল সেল বলা হয় যেগুলাকে। তো ধরো এরকম অ্যানোড ক্যাথোড থাকে, ঠিক আছে? আর এখানে ধরো একটা বাল্ব থাকে। তো যাই হোক, সহজ কথা যে তোমার এই যে অ্যানোড ক্যাথোড, এই অ্যানোড ক্যাথোডের মধ্যে কি থাকে? এই অ্যানোড ক্যাথোড দুইটা একটা পাত্রের মধ্যে চুবানো থাকে এবং সেখানে ইলেকট্রোলাইট থাকে, ঠিক আছে? এখানে থাকে কি? ইলেকট্রোলাইট। তো বিষয়টা হচ্ছে কি, এই যে এই কোষটা, এই কোষটা হচ্ছে একটা এরকম একটা সেল, ঠিক আছে? ওই ইলেকট্রো সেল আর কি, তড়িৎ কোষ। তো ওই ইলেকট্রো সেলের মধ্যে কি থাকে? একটা অ্যানোড থাকে আর একটা ক্যাথোড থাকে। তো তোমার অ্যানোড হচ্ছে কি হয়? প্লাস, আর এটা হয় কি? মাইনাস। তো সহজ কথা, যেখানে ইলেকট্রন বেশি থাকে, যেই দণ্ডের মধ্যে ইলেকট্রন বেশি থাকে বা ইলেকট্রনগুলোকে জমা হয়, ওইটা হচ্ছে কি? মাইনাস প্রান্ত, কারণ ইলেকট্রন চার্জ মাইনাস। আর যেই দণ্ড থেকে ইলেকট্রন যায় বা ক্ষয় হয়, ওটা হচ্ছে কি? প্লাস। সো এই জন্য একটা প্রান্ত প্লাস আর একটা প্রান্ত কি দেওয়া হয়? মাইনাস দেওয়া হয়। So আমরা এটুকুই বুঝবো এখান থেকে যে এখানে যে তড়িৎ কোষ, সেটার একটা প্রান্ত হচ্ছে মাইনাস আর একটা প্রান্ত হচ্ছে কি? প্লাস। আর যে প্রান্তটা মাইনাস, ওই প্রান্তে ইলেকট্রনের আধিক্য আছে বা বেশি ইলেকট্রন আছে, আর যেটা প্লাস ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ঠিক আছে? সো এখন দেখো, এই যে অ্যানোড আর ক্যাথোড যদি তুমি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করো, তাহলে কি হবে বলো তো? যেহেতু এখানে ইলেকট্রন বেশি, এখানে ইলেকট্রন কম, তাই এখানে একটা বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এখানে কি সৃষ্টি হয়? বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স। আচ্ছা, তো এই ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কি, যেহেতু ইলেকট্রনের পার্থক্য, তাই ইলেকট্রনটা যেখানে বেশি আছে সেখান থেকে যেখানে ইলেকট্রনের ঘাটতি সেখানে যাওয়ার একটা কি থাকে? একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে? তো এই যে পুরা কোষের যে টোটাল ভোল্টেজ ডিফারেন্স, ওটা বলে তোমার কি? ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? এটা তোমার নাম কি? ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। সো বিষয়টা হচ্ছে কি, দেখো, তার মানে তোমার এখানে যে তোমার ইলেকট্রনের আধিক্য আর এখানে যে ইলেকট্রনের ঘাটতি, তার কারণে এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। এবং এই ভোল্টেজ ডিফারেন্স বা ইলেকট্রোমোটিভ ফোর্সের কারণে ইলেকট্রনগুলা প্রবাহিত হয় কোথা থেকে কোথায়? মাইনাস থেকে
প্লাসের দিকে, ঠিক আছে। আর কনভেনশনালি কনভেনশনালি কারেন্টের দিকটা ধরা হয় কিন্তু উল্টা, সেটা হচ্ছে কি প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে। কারণ ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগেই কারেন্ট আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। কারণ প্রথমে তোমার যখন কারেন্ট আবিষ্কার হয়েছে তখন আসলে কেউ জানতো না যে ওই কারেন্টটা কিসের প্রবাহের জন্য হচ্ছে, ঠিক আছে। ওটা পরে আবিষ্কার হয় যে কারেন্টটা আসলে ইলেকট্রন ফ্লো এর কারণে হচ্ছে। সো প্রথম দিকে যে যে পাশে উচ্চ বিভব ওই পাশটাকে ধরা হয়েছে প্লাস, আর যেটা নিম্ন বিভব সেটাকে ধরা হয়েছে কি প্লাস। তো স্বাভাবিক, সাধারণত জিনিসগুলো কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, সেই জন্য তোমার কনভেনশনালি কারেন্টের দিক ধরা হয়েছে কোনটা, প্লাস থেকে মাইনাসের দিকে। সো পরে যখন আবিষ্কার হয়েছে যে তখন কিন্তু মাইনাস থেকে ইলেকট্রনের ফ্লো কোথায়, প্লাসের দিকে। তো পরে আর সবকিছু উল্টানো হয় নাই, কনভেনশনালি যেই দিক ছিল সেই দিকই রেখে দেওয়া হয়েছে। তো এই জন্য তোমার কারেন্টের দিক হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিক, আর ইলেকট্রন ফ্লো হচ্ছে উল্টা মাইনাস থেকে প্লাসের দিক। বোঝা গেছে? আর আমি এগুলো আরো ডিটেলস পড়াইতাম যদি তোমরা ক্লাস 9-10 স্টুডেন্ট হইতো। তোমরা তো ইন্টারে পড়ো, তাই আমি একটু শর্টকাটে বুঝাই দিচ্ছি, ঠিক আছে, যাতে টাইমটা সেভ হয় আমাদের। আচ্ছা, এবার হচ্ছে দেখো, তা আমাদের যে পরিবাহী, পরিবাহী দিয়ে আসলে কিভাবে ইলেকট্রনের ফ্লো হয়। পরিবাহী জিনিসটা আসলে কি? পরিবাহী হচ্ছে তোমার মেইনলি ধাতব পদার্থ হয়, ঠিক না? ধাতব পদার্থ বা ধাতু হয়। শরীরের মধ্যে কপার হচ্ছে সবচেয়ে ভালো পরিবাহী। তো আসলে ধাতুর যে ধর্মটা বা ধাতুর মধ্যে যে বন্ধনটা, সেটা কি বন্ধন হতে হয়? ধাতব বন্ধন, ঠিক না? ধাতব বন্ধনের বৈশিষ্ট্য কি? ওইখানে পরমাণু থেকে ইলেকট্রন গুলা বের হয়ে যায়, মানে সর্ববহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনটা সেটা অনেক দূরে থাকে নিউক্লিয়াস থেকে, তাই ওটার উপরে আকর্ষণটা কম থাকে, তাই ওই ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষপথে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন যদি থাকে, ওই ইলেকট্রনগুলো বের হয়ে যায়, ঠিক না? বের হয়ে মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। যদি কক্ষপথ থেকে বের হয়ে যায় আর একটা পরমাণু আর একটা পরমাণুর মধ্যে একটা গ্যাপ থাকে না, তো ওই গ্যাপগুলোর মধ্যে যদি ইলেকট্রনগুলো থাকে, তাহলে ওই ইলেকট্রনগুলোকে কি বলা হয় বলতো? ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন। ওগুলোকে কি বলা হয়? ফ্রি ইলেকট্রন, ঠিক আছে, ফ্রি ইলেকট্রন। আর ওখানে অসংখ্য কি থাকে? পজিটিভ আয়ন থাকে, কারণ যেহেতু ইলেকট্রন বের হয়ে গেছে, সেটা তোমার হয়ে যাবে কি পজিটিভ আয়ন। তো এখানে কিন্তু যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে অসংখ্য কি আছে বলতো? ফ্রি ইলেকট্রন আছে, ঠিক না? অসংখ্য কি আছে? ফ্রি ইলেকট্রন আছে। তো বিষয়টা হচ্ছে কি, মানে ইলেকট্রিসিটি জিনিসটা তোমাকে আমি একটু ভালো করে বুঝাবো, কারণ হচ্ছে এটা অনেকেই বুঝে না যে আসলে কিভাবে ইলেকট্রিসিটিটা ফ্লো হয়। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো এই যে আমাদের কন্ডাক্টর, আমরা তো অবশ্যই ব্যাটারির সাথে কন্ডাক্টরই কানেক্ট করি, ঠিক না, বা পরিবাহী কানেক্ট করি। তো এই ধরো আমাদের একটা তড়িৎ কোষ এবং তার সাথে আমরা একটা কন্ডাক্টর কানেক্ট করলাম, দুই পাশ দিয়ে দুইটা তার এনে এভাবে একটা এলিমেন্টের সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। তো মাঝখানে ধরো একটা এলিমেন্ট আছে আমাদের। তো বিষয়টা হচ্ছে কি তোমার, এইখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। তো এই পাশে তড়িৎ কোষের এই পাশে তোমার মাইনাস চার্জ, আর এই পাশে হচ্ছে তোমার প্লাস চার্জ বা উচ্চ বিভব নিম্ন বিভব। এখন এই যে এখানে যে বেশি ইলেকট্রনটা বা অনেকগুলো ইলেকট্রন আছে, তো তোমার কি মনে হয় এই মাঝখানে যে কন্ডাক্টর, এখানে কোনো ইলেকট্রন নাই? এখানে তো কোটি কোটি ইলেকট্রন আছে, ঠিক না? কারণ যেহেতু কন্ডাক্টর, এর মধ্যে কি আছে বলতো? অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে, ঠিক না? এই কন্ডাক্টর পুরাটা কন্ডাক্টরেই কিন্তু কি আছে? অসংখ্য ফ্রি ইলেকট্রন আছে। তো বিষয়টা হচ্ছে কি, এইখানে ইলেকট্রন বেশি আর এই প্রান্তে ইলেকট্রন কম। তো মাঝখানে কিন্তু কানেকশন নাই, এই যে প্লাস মাইনাসের এই মাঝখানে কিন্তু কি নাই, কানেকশন নাই। কানেকশনটা কি হবে? ঘুরে এভাবে আসে যুক্ত হয়েছে, ঠিক না? তার মানে চাই ইলেকট্রন কি করতে পারবে? এই পাশ থেকে ঘুরে পুরাটা পরিবাহী ঘুরে এখানে আসতে পারবে, ঠিক না? তো বিষয়টা হচ্ছে কি দেখো, তুমি কি চাইলে এখান থেকে ইলেকট্রন এই মাঝখানের যে ইলেকট্রন গুলো আছে এগুলোর উপর দিয়ে কি তুমি নিয়ে আসতে পারবা কখনো? বলো তো, পারবা? তোমার মানে কমন সেন্স কি বলে যে এই ইলেকট্রন গুলারে উপেক্ষা করে এই শূন্যের মধ্যে দিয়ে এগুলো আসবে, এদিকে আসবে? মনে হয় তোমার? এরকম না আসলে জিনিসটা। এটা হচ্ছে রেল লাইনের মতো, তুমি এটাকে একটা রেল লাইনের মতো কনসিডার করো। ধরো এটা একটা বড় একটা রেল লাইন, ঠিক আছে। এখানে রেলগাড়ি এভাবে 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 অনেকগুলো বগি আছে, ঠিক আছে। এখানে ধরো ইঞ্জিন, ইঞ্জিন ধরো একদম সামনের দিকে, আর এই সবগুলো হচ্ছে বগি। এক একটা ফ্রি ইলেকট্রন আমাদের এক একটা কি রেল লাইনের বগি বা কম্পার্টমেন্ট। বুঝা গেছে আমার কথাটা? এরকম বড় একটা রেলগাড়ি, ঠিক আছে, এদিকে সামনে ইঞ্জিন আর এই সবগুলো হচ্ছে বগি। তো বিষয়টা হচ্ছে কি দেখো, তোমার ইঞ্জিন যদি এখান দিয়ে টান দেয়, তাহলে একদম শেষের যে বগিটা, ওইটাও কি সবগুলোর সাথে একই সময় কি তো টান খাবে না? বুঝা গেছে আমার কথাটা? মানে একটা ইলেকট্রন ধরো ধরো তোমার এইখানে যে এখানে আমার কি মাইনাস প্রান্ত, এখানে অনেকগুলো ইলেকট্রন আছে। তো এখানে বেশি ইলেকট্রন, এখানে কম ইলেকট্রন, তা বেশি ইলেকট্রন কি চাবে? কম ইলেকট্রন কাছে যেতে চাবে বা ইলেকট্রন ঘাটতি পূরণ করতে চাবে। তো এই যে তোমার মাইনাসের ক্ষেত্রে যে ইলেকট্রনটা, ওই ইলেকট্রনটা এর কাছাকাছি যে ইলেকট্রন আছে ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রনটাকে একটা ধাক্কা দিবে। কি বলছি?
এই মাইনাস প্রান্ত, ব্যাটারির মাইনাস প্রান্তে যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রনগুলা তার একদম সংস্পর্শে যে ফ্রি ইলেকট্রন আছে তাকে একটা ধাক্কা দিবে, বুঝা গেছে? তো ওই ইলেকট্রন তার পাশে ইলেকট্রনকে আবার ধাক্কা দিবে, ওই ইলেকট্রন তার পাশে ইলেকট্রন কি করবে, ধাক্কা দিবে। এভাবে একটা, তোমরা মনে হয় একটা কোনো ভিডিও বা কোনো মুভি বা অনেক জায়গায় দেখছো যে অনেকগুলো বই যদি সিরিয়ালি রাখা হয়, তো একটা বইয়ের মধ্যে টোকা মারলে ওই টোকায় কিন্তু একদম, হ্যাঁ, মুহূর্তের মধ্যে কিন্তু একদম শেষের বইটা কিন্তু পড়ে যায় একটার পর একটা ধাক্কায়, ঠিক আছে? আর ওগুলোর বেগ তো কম, আর ইলেকট্রনের বেগ কত তুমি তো জানোই, নিয়ারলি মানে 2.3 × 10⁸ অনেক বেশি। তো এখানে একটুখানি ফোর্স পাইলে কিন্তু ইলেকট্রন কি করে, ধাক্কা দিয়ে মনে করো মুহূর্তের মধ্যে কিন্তু এখান থেকে চলে আসে। মানে মনে হচ্ছে কি, মানে তোমার কাছে এত স্পিড, তোমার কাছে মনে হবে যে ইলেকট্রনটা এখান থেকে একদম ফুরুত করে এখানে চলে আসছে, ঠিক না? মুহূর্তের মধ্যে এখানে চলে আসছে। আসলে মুহূর্ত না, মুহূর্তের চেয়ে অনেক কম, মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড এরকম টাইমে চলে আসে, বুঝা গেছে? তো এইটাই হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, মানে কারেন্টের ফ্লোটা কিন্তু আসলে এভাবে সিরিয়ালি হয়, মানে একটার পর একটা ধাক্কা দিয়ে 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 তোমার ওই শেষের ইলেকট্রনটা আগে ঢুকে, তারপর আস্তে 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 এগুলো এগুলো এভাবে ঢুকে, বুঝা গেছে কথাটা? আসলে কিন্তু ফ্রি ইলেকট্রনের ফ্লো হয়। এটাই না যে ব্যাটারির মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল ওইগুলাই যে ঢুকবে তা না, ইলেকট্রন তো সবই ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন ইলেকট্রন, ব্যাটারি গুলো ইলেকট্রন, তো ওইগুলাই কি করে ধাক্কা দেয় এবং একটা করে ইলেকট্রন এভাবে ঢুকে। আসলে একটা করে না, কোটি কোটি ইলেকট্রন ঢুকে একসাথে। যাক, বুঝতে পারতেছো তো বিষয়গুলো ডিপলি? তো এই যে তোমার যেহেতু ইলেকট্রনের এখানে অনেক আধিক্য, এখানে ঘাটতি, তাই এভাবে ইলেকট্রনের ইলেকট্রোমোটিভ ফোর্স, এটারই তোমার কি বলে, ইলেকট্রোমোটিভ ফোর্স বলে বা তড়িৎ চালক শক্তি বলে, ঠিক আছে? একটা ইলেকট্রনকে তুমি যদি পুরাটা বর্তনী ঘুরে এই জায়গায় আনতে চাও, তাহলে যে পরিমাণ কাজ করতে বা শক্তি দিতে হবে সেটাকে কি বলা হয়, ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়, ঠিক আছে? ইএমএফ বলা হয়। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, নাবিল তুমি কি আছো আমাদের সাথে? বুঝছো এতক্ষণ যা যা বলছি? আচ্ছা, এগুলো তো 9 10 এ পড়ছো, কিন্তু এইভাবে ডিপলি আই থিংক তোমরা পড়ো নাই। আচ্ছা, যাই হোক। তো বিষয়টা হচ্ছে কি, অ্যানিমেশন হইলে আরো ভালো হইতো, ঠিক আছে? আমার কাছে তো অ্যানিমেশন নাই, স্লাইড বানানো নাই। আই থিংক তোমরা ইমাজিন করে নিছো, ঠিক আছে? তো ধরো এটা হচ্ছে তোমার একটা সার্কিট, এবং সার্কিটে হচ্ছে একটা ইএমএফ আছে। আর ইএমএফ, আচ্ছা তুমি বলো তো ভাইয়া, এতদিন তো আমরা এখানে ভোল্ট লিখতাম, ঠিক না, 5 ভোল্ট, তাহলে ভোল্টেজের এককও ভোল্ট, আবার ইএমএফ এর এককও ভোল্ট, এটা কেমনে কি? ইএমএফ মানে তো ইলেকট্রোমোটিভ ফোর্স, এটা তো একটা ফোর্স। তো ফোর্স আর ভোল্ট তো কাজ, ঠিক না? এটা কি সেম দুইটা? আসলে এটা নামে ইলেকট্রন, এটার নাম হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স, বাট আসলে এটা কিন্তু কাজ। আসলে এটা কি কাজ, বুঝা গেছে আমার আমার ইয়ার কথাটা? নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বাট আসলে এটা কিন্তু কাজ, মানে তড়িৎ চালক শক্তি। এটা হচ্ছে শক্তি বা কাজ, বুঝা গেছে আমার কথাটা? নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বাট আসলে এটা কি তড়িৎচালক শক্তি বা কাজ। আচ্ছা, তোমাকে ডেফিনেশন গুলো ভালো করে শিখতে হবে, ডেফিনেশন গুলো ভালো করে শিখতে হবে। যেমন তোমরা তড়িৎ বিভবের সংজ্ঞা শিখছো স্থির তড়িতে, ঠিক না? তোমরা তড়িৎ বিভবের সংজ্ঞা শিখছো হচ্ছে স্থির তড়িতে, ঠিক আছে? বিভবের সংজ্ঞাটা কি ছিল বলো তো? যে অসীম থেকে একটা মানে একক ধনাত্মক আধানকে কোন তড়িৎ ক্ষেত্রে আনলে যে পরিমাণ কাজ করতে হবে তাকে তোমার বলে কি তড়িৎ বিভব, ঠিক আছে? সো এই ধরো তোমার হচ্ছে একটা চার্জ, আর এই ধরো তোমার ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তুমি যদি অসীম থেকে +1 কুলম্ব চার্জটাকে যদি তুমি কোনো একটা বিন্দুতে আনতে চাও, মানে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে আনতে চাও, যে পরিমাণ কাজ করতে হবে তারই কি বলে, বিভব। তো যেহেতু একক ধনাত্মক আধান তোমার সব, তুমি তুমি তো মানে +1 কুলম্ব আনবা, আসলে তা তো না, ঠিক না? তুমি ধরো কিউ কুলম্ব চার্জ আনলা, তো অবশ্যই তখন বিভব কি হবে, W/Q। কত হবে, W/Q। বুঝা গেছে? তো এই ছিল তোমার বিভব। বিভব হচ্ছে যে জাস্ট একটা ইলেকট্রিক ফিল্ডে একটা +1 কুলম্ব চার্জকে আনতে হলে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই তোমার বিভব। কিন্তু তড়িৎচালক শক্তি আর বিভব কিন্তু এক না। ভালো করে খেয়াল করো, তড়িৎচালক শক্তির বিভব কিন্তু এক না। তড়িৎচালক শক্তি জিনিসটা কি? এ হচ্ছে তোমার কোষ, আর এ হচ্ছে তোমার পুরো বর্তনী। এখন ধরো এই পুরোটাই কিন্তু ইলেকট্রিক ফিল্ড, ঠিক না? পুরো সার্কিটটাই কিন্তু একটা কি ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এখন ধরো এ একটা বিন্দু আর এ হচ্ছে আরেকটা বিন্দু, ধরো এটার নাম হচ্ছে A, এটার নাম হচ্ছে কি বি। তো ইলেকট্রন ধরো যায় কোথা থেকে, মাইনাস থেকে প্লাসের দিকে যায় না? তো ধরো একটা ইলেকট্রন তোমার বর্তনী, তো পুরা বর্তনী ঘুরে আসতে হবে, ঠিক না? ইলেকট্রন তো এখান থেকে শুরু করে যাত্রা শুরু করে পুরা বর্তনী ঘুরেই তো তোমার আবার
এখানে এসে ঢুকবে, তাই তো? And তুমি পুরাটা হিসাব করলা না, তুমি ধরো বি থেকে এ তে আসতে কতটুকু কাজ হয়েছে ওই কাজটা তুমি মাপলা, ঠিক আছে? আর চার্জের মান ধরো কিউ, তাহলে ভোল্টেজ কত হবে বলো তো? ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ হবে, ঠিক না? ভি ইকুয়ালস টু কি হবে? ডাব্লিউ বাই কিউ। তো ভোল্টেজ তো তোমার যে কোনো দুইটা পয়েন্টেরই মাপা যায়, ঠিক না? আমি চাইলে এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ, এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আমরা বের করতে পারি, ঠিক না? তো ভোল্টেজ হচ্ছে কি, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে আমরা কি বের করতে পারি? ভোল্টেজ ডিফারেন্স বের করতে পারি, ঠিক আছে? আর কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে ভোল্টেজ বলতে আসলে কিসে বোঝায়? ভোল্টেজ ডিফারেন্সকে বোঝায়, কারণ এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে ইলেকট্রন ফ্লো করে আমরা। তো ওই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সে তোমার কি, ওই ভোল্টেজ ডিফারেন্সকে তোমার কিউ দিয়ে গুণ দিলে কি পাওয়া যায়? কাজটা পাওয়া যায়। বোঝা গেছে আমার কথাটা? ক্লিয়ার? আচ্ছা, তার মানে ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য হচ্ছে কি, বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর জন্য, ঠিক না? পরিবাহী বা বর্তনীর যে কোনো দুইটা বিন্দুর জন্য কি বিভব পার্থক্য বের করা যায়। কিন্তু তড়িৎচালক শক্তি বা ইএমএফ, এটা হচ্ছে স্পেশাল, মানে সকল তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য, কিন্তু সকল বিভব পার্থক্য কি না তড়িৎচালক শক্তি না। কারণ তড়িৎচালক শক্তি হচ্ছে একটা স্পেশাল বিভব পার্থক্য। সেটা কিরকম আমি বুঝাই তোমাকে। ক্লাস 9-10-এ আমি এটা সংজ্ঞাটা আছে না বুঝতাম না, আমার কাছে এটা মুখস্থ করতেছে না বুঝে। সংজ্ঞাটা কি ছিল আমি তোমাকে বলি, ঠিক আছে? আমি 9-10-এ তোমার যে সংজ্ঞাটা শিখছি আমি তোমাকে সেটাই বলি। সংজ্ঞা তো একই, এখনো একই আছে। সংজ্ঞাটা হচ্ছে যে কোনো ইলেকট্রনকে, ঠিক আছে, বা কোনো চার্জকে বর্তনীর এক বিন্দু থেকে পুরো বর্তনী তড়িৎ কোষ সমেত, সমেত মানে হচ্ছে সহ, ঠিক আছে, মানে তড়িৎ কোষ সহ। কি বলছি? কোনো বর্তনীর যে কোনো বিন্দু থেকে কোনো একটি চার্জ বা ইলেকট্রনকে পুরা বর্তনী ঘুরিয়ে তড়িৎ কোষ সমেত পুরা বর্তনী ঘুরিয়ে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলে? তড়িৎচালক শক্তি বলে, ঠিক আছে? তো তড়িৎ কোষ সমেত মানে কি? তড়িৎ কোষ সহ। ধরো আমি যদি বলি যে এই আমাদের বিন্দু, হ্যাঁ, এখান থেকে একটা ইলেকট্রনকে আমি পুরা বর্তনী ঘুরে আবার এই বিন্দুতে আনবো। তার মানে হচ্ছে পুরা বর্তনী ঘুরে, আমি যদি পুরা বর্তনী ঘুরে নিয়ে আসি, অবশ্যই আমাকে এই তড়িৎ কোষটাও পার করাইতে হবে, ঠিক না? আমার অবশ্যই তড়িৎ কোষটাও পার করাইতে হবে। ধরো এই হিসাব বাদ, আমি ধরো স্টার্টিং করব কোনখান থেকে? এই মাইনাস যেই প্রান্ত আছে সেখান থেকে। বোঝা গেছে? আমাদের ইলেকট্রনের কাউন্টিং শুরু করলাম আমরা এই যে মাইনাস প্রান্ত থেকে। তো পুরা বর্তনী ঘুরে যদি তোমার আবার ওই মাইনাস প্রান্তে আসতে হয়, তাহলে কি এই কোষের ভিতর দিয়েও আসতে হবে না বলতো? কি হইতে হবে? কোষের ভিতর দিয়েও কিন্তু আসতে হবে, ঠিক না? আমাদের পরিবাহী তো তুমি পুরো সার্কিট তো ঘুরবাই, আবার কি করতে হবে? এই কোষের ভিতর দিয়েও কিন্তু তোমার একটা পথ অতিক্রম করতে হবে। হবে না বলতো? বোঝা গেছে আমার কথাটা? তড়িৎচালক শক্তি হচ্ছে তোমার একটা বিন্দু থেকে পুরা বর্তনী তড়িৎ কোষ সহ আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তার কি বলে? তড়িৎচালক শক্তি বলে। তাহলে তড়িৎচালক শক্তি হচ্ছে কি, পুরা মানে পুরা হোল একদম তড়িৎ কোষ সহ পুরা বর্তনীর বিভব পার্থক্য। বোঝা গেছে আমার কথাটা? আর নর্মালি বিভব পার্থক্য যে কোনো দুটো বিন্দুর হইতে পারে, বা যে কোনো একটা রোধের হইতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে। বোঝা গেছে? বাট তড়িৎচালক শক্তি হবে কি, পুরা হোল বর্তনীর বিভব পার্থক্য, এবং সেটা হচ্ছে তড়িৎ কোষ সহ বা ব্যাটারি সহ। না, নাবিল ক্লিয়ার? নাবিল কুইন ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি কি শিখলাম? ভোল্টেজ এবং তড়িৎচালক শক্তি এবং কন্ডাক্টর এবং তোমার ইলেকট্রিসিটি সবকিছু আমরা শিখছি। এবার হচ্ছে মানে আমরা ফাস্ট আগাবো, যত দ্রুত সম্ভব আমরা শেষ করবো, ঠিক আছে? এবার যেটা শিখতে হবে সেটা হচ্ছে কারেন্ট, যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, কারেন্ট, ঠিক আছে? কারেন্ট জিনিসটাকে তোমরা 9-10 এ পড়ছো, আই ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই টি। তার মানে হচ্ছে একক সময়ে যে পরিমাণ চার্জ কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? কারেন্ট বলা হয়। মানে যত কম সময়ে যত বেশি চার্জ পরিবাহিত হবে তারই বলবো আমরা, মানে তার কারেন্ট তত বেশি হবে, ঠিক আছে? তো হরকে আমরা কি বানাই মনে রাখবো, সবসময় সূত্র বানাবা কিভাবে? ভগ্নাংশ থেকে এভাবে বানাবা যে হরকে বানাই দিবে হচ্ছে 1, টি বানাই দিবা কত? 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কোনো পরিবাহের মধ্যে দিয়ে যতটুকু চার্জ পরিবাহিত হয় তাকে কি বলা হয়? কারেন্ট বলা হয়। আর কারেন্টের যে একক ইউনিট হচ্ছে কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারকে ছোট হাতের এএমপি দিয়ে প্রকাশ করা হয় অথবা বড় হাতের এ দিয়েও প্রকাশ করা হয়, ঠিক আছে? ক্লিয়ার? এ হচ্ছে কারেন্ট। তো আমরা কারেন্ট শিখলাম, ভোল্টেজ শিখলাম এবং ইএমএফ শিখলাম। এবার হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, ঠিক আছে?
এগুলো তোমরা 19 শিখছো, তাই আমি ফার্স্ট পড়াচ্ছি। রেজিস্ট্যান্স জিনিসটা কি? রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে কি? রোধ। বাংলা দিয়ে কিন্তু বোঝা যায় বা ইংলিশ দিয়ে বোঝা যায় জিনিসটা কি আসলে। রোধ, এটা রোধ করবে, মানে ইলেকট্রনের ফ্লোকে কি করবে? বাধা দিবে। এটা কি করবে? ইলেকট্রনের ফ্লোকে বাধা দিবে। মানে কোন একটা পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের যে বাধা দানকারী যে ধর্ম, মানে পরিবাহীর ইলেকট্রনের ফ্লোকে বাধা দানকারী যে ধর্ম, ওটাকে কি বলা হয় বলতো? রেজিস্ট্যান্স, বা বাংলায় কি বলা হয়? রোধ। ঠিক আছে। বাট আমাদের 9-10 কিন্তু বলা ছিল না যে রোধটা কই থেকে আসে। বলা ছিল বলতো? বলা ছিল না, খালি বলা ছিল যে পরিবাহীর বাধাদানকারী ধর্মরে কি বলে? রোধ বলে। ঠিক আছে। আসলে রোধটা কই থেকে আসে বলতো? রোধটা আসে হচ্ছে তোমার একটা ইলেকট্রন যখন তোমার এই পরমাণুর ফাঁকে দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করবে, তখন পরমাণুর যেই বাকি ইলেকট্রন গুলা, ওগুলো কি করবে? একটা বিকর্ষণ দিবে, বা স্পেস মানে ফাঁকা জায়গা না পাইলে সংঘর্ষ হবে, ঠিক না? তো পরমাণুগুলোর সাথে সংঘর্ষ এবং ইলেকট্রনের বিকর্ষণ, এই সবকিছু মিলাই ইলেকট্রনের ফ্লো এর ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়। ঠিক আছে। আর এই বাধা দানকারী যে ধর্মটা পরিবাহী, সেটাকে কি বলা হচ্ছে? রেজিস্ট্যান্স বা রোধ বলা হচ্ছে। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো দুজন? তো প্রিভিয়াস পার্টটাতে আমরা হচ্ছে আই ইকুয়ালস টু ভি আর এ শেষ করছিলাম, ঠিক আছে, বা ওহমের সূত্র। তো বিষয়টা হচ্ছে কি, এইখান থেকে আমরা আরেকটা সূত্র লিখবো, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। দেখো, এই যে ওহমের যে সূত্রটা আমরা একটু আগে লিখলাম, আই ইকুয়ালস টু ভি বাই আর, এটা কিন্তু তোমার আহ, যে কোনো দুইটা বিন্দু বা যে কোনো রোধ বা যে যে কোনো অংশের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। একটা বর্তনীর কি যে কোনো অংশের ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্রটা কি প্রযোজ্য। ঠিক আছে। কারণ যে কোনো দুইটা বিন্দুর ভোল্টেজ ডিফারেন্স আর যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী রোধ নিয়ে কাজ করলে তুমি ওই যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী কারেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে। বাট এই যে সূত্রটা, এটা কিন্তু যে কোনো দুইটা বিন্দুর জন্য না। এই সূত্রটা হচ্ছে পুরা বর্তনীর মেইন যে কারেন্ট, টোটাল যে কারেন্ট, সেই টোটাল কারেন্টটা মাপার সূত্র। বা ওই বর্তনীর মেইন যে কারেন্টটা, যেটা প্লাস থেকে বের হয় মাইনাস থেকে ঢুকে, টোটাল যে কারেন্টটা, সেই কারেন্টের সূত্র কি? ই বাই আর প্লাস আর। কথা হচ্ছে যে ভাই কেন ই বাই আর প্লাস আর? কারণ ই হচ্ছে পুরা বর্তনীর ভোল্টেজ ডিফারেন্স, আর বড় হাতের আর হচ্ছে পুরা বর্তনীর বাহ্যিক রোধ বা বাহ্যিক বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, আর ছোটদের আর হচ্ছে তোমার ওই ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আর প্লাস আর মানে কি? পুরা বর্তনে এবং কোষের মানে পুরোটার কি রোধ চলে আসতেছে। আর এই মানে কি? কোষ সহ পুরা বর্তনের ভোল্টেজ ডিফারেন্স। সো পুরা বর্তনের কারেন্ট কত হবে? আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। ঠিক না? এ হচ্ছে কথা। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা তোমাকে যদি কোশ্চেন করি, যে বলো তো ইন্টারনাল ইন্টারনাল ভোল্টেজ ড্রপ কত? বলতে পারবো তোমরা এখান থেকে? ইন্টারনাল ভোল্টেজ ড্রপ মানে কি বলছিলাম? যে কোনো রোধ দিয়ে যদি কোনো মানে কোনো মানের কারেন্ট যায়, কোনো কারেন্ট ফ্লো হয়, তাহলে ওই রোধ এবং কারেন্টকে গুণ করলে কি পাওয়া যায়? ভোল্টেজ ড্রপ পাওয়া যায়। কেন? কারণ আমরা জানি যে আই ইকুয়ালস টু কি? ভি বাই আর। আই ইকুয়ালস টু হচ্ছে তোমার আই ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে আমরা যদি আর আর গুণন করি তাহলে কি হয়? ভি ইকুয়ালস টু আই আর হয় না? আর গুণন করলে কি হয়? ভি ইকুয়ালস টু আই আর হয়। তাহলে কোন রোধের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেছে, সে কারেন্টের মানকে যদি আমরা সেই রোধের মান দিয়ে গুণ দিই, তাহলে আমরা ওই রোধের অ্যাক্রসে মানে রোধের মধ্যে ভোল্টেজ ড্রপটা বের করতে পারবো, মানে ভি ইকুয়ালস টু আই আর দিয়ে। ঠিক আছে। তাহলে বলতো কোন বর্তনীর ইন্টারনাল ভোল্টেজ ড্রপ কত হবে বলতো? ইন্টারনাল রেজিস্ট্যান্স কত? ছোটদের আর কত? ছোটদের আর। আর মেন কারেন্ট কত? আর ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, ওইটা দিয়ে কিন্তু মেন কারেন্টটাই যাবে অবশ্যই। তাহলে ওই ইন্টারনাল রেজিস্ট্যান্সের সাথে যদি তুমি আই গুণ করো, টোটাল কারেন্ট গুণ করো, তাহলে কি ইন্টারনাল ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে না? তার মানে অভ্যন্তরীণ, এটারই বলে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স লস অথবা ইন্টারনাল ভোল্টেজ ড্রপ। তো ওটার অবশ্যই কতটুকু হবে? আই ইন্টু ছোটদের আর। বুঝা গেছে আমার কথা? এটারই কি বলে? ইন্টারনাল ভোল্টেজ ড্রপ বা অভ্যন্তরীণ তড়িৎ লস। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইগুলো ছিল তোমার মোটামুটি হালকা পাতলা কনসেপ্ট। আর 9-10 থেকে তোমরা কি বলে ওই রোধের আহ শ্রেণী সমবায় এবং রোধের সমান্তরাল সমবায় তো শিখছোই, ঠিক না? যে ধরো যদি এন সংখ্যক রোধ যদি এভাবে শ্রেণী সংযোগে থাকে, তাহলে হচ্ছে তোমার সবগুলো রোধ কি হবে? যোগ হবে, ঠিক না? যে আর এস ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি যোগ হতে থাকবে একদম এন সংখ্যক পর্যন্ত। ঠিক আছে। আর যদি প্যারালাল থাকে,
এরকম যদি অসংখ্য প্যারালাল রো যদি হবে তোমার থাকে, তাহলে কি হবে, 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, এভাবে করতে করতে একদম কোথায় শেষ হবে, 1/rn এ শেষ হবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে ভাই আমি তোমাদেরকে এই দুটো সূত্র প্রমাণ দেখাবো। ঠিক আছে, কারণ কি, প্রমাণ দেখাইলে তুমি যে কোনো, ওই যে আমরা ওই স্থির তড়িতের যে শিখছিলাম না, যে যে কোনো রোধের বা যে কোনো প্যারালাল ব্রাঞ্চ, মানে প্যারালাল একটা পথের কারেন্ট বা যে কোনো রোধের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কেন বের করতে, আমরা কিন্তু স্থির তড়িতে শিখছি, ঠিক না, শিখছি না? আর ওই যে বেসিকটা, ওইটা আসলে কোথায় আছে জানো, আসলে এই দুইটা যে সূত্র না, সূত্র যে ডেরিভেশন বা প্রমাণ, প্রমাণের ভিতরে আছে। এবং 9-10-এ ওই প্রমাণটা কেউ দেখতো না বা এখনো দেখে না, এই জন্য সবাই কিন্তু ওই অঙ্কে ঝামেলায় পড়ে যায়। সবাই সূত্রটা মুখস্থ করে, বা সূত্র মুখস্থ করলেই তো হয় না, তোমার আরো বেসিক শিখতে হয়, ঠিক না? ওই বেসিকটা আমরা এখন শিখবো আবার, মানে কিভাবে সূত্র ডিরাইভ করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো রোধ কি জিনিস তোমরা তো বুঝছো, ঠিক না? আর রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর রোধের একক হচ্ছে কি, ওহম। OH ওম দিয়েও তোমার এটা এক্সপ্রেস করা হয়। আর একটা চিহ্ন আছে স্পেশাল, এই ওমেগা চিহ্ন দিয়েও কিন্তু রোধকে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই ছিল তোমার বেসিক কিছু রাশি, আই, ভি, আর, ই। ঠিক আছে, এগুলো তোমরা শিখলে এতক্ষণ, আর ইলেকট্রিসিটিও বুঝলা। এবার আমি আরেকটা রাশি সম্পর্কে তোমাকে ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে স্মল আর। স্মল আর হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটার কি বলে, স্মল আর কে বলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ। আর অভ্যন্তরীণ রোধ বলতে আসলে কি বোঝায়, এটা আর কিছুই না, এটা হচ্ছে তড়িৎ কোষের যে রোধ সেটাই। মানে বাহ্যিক তো একটা রোধ থাকবে, এটা তো আমরা বড় হাতের আর দিয়ে প্রকাশ করি। আর ছোট হাতের আর হচ্ছে এই যে তোমার যে ইএমএফ বা তড়িৎ চালক শক্তি, ওইটা কিন্তু তোমার ওই ক্ষেত্রে কিন্তু তোমার তড়িৎ কোষও কি ইনক্লুডেড, মানে তড়িৎ কোষের ভিতর দিয়েও কি হবে, কারেন্ট ফ্লো হবে, ঠিক না? তড়িৎ কোষের ভিতর দিয়েও কি হবে, কারেন্ট ফ্লো হবে। তো তড়িৎ কোষের ভিতরেও কিন্তু তোমার কি আছে, পরমাণু আছে, ঠিক আছে, এবং বাধা আছে। তড়িৎ কোষের ভিতরে যে বাধাটা, ওইটারে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, ছোট হাতের আর দ্বারা, অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, ছোট হাতের আর মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর অভ্যন্তরীণ রোধ মানে হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারির যেই ইন্টারনাল যে রোধটা সেটা। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওহমস ল, ওহমের সূত্র। ভাই বোন এগুলো 9-10 নিয়ে আসে, ইন্টারে আসে না, সব কিছু আবার তোমার শিখতে হবে, ভালো মতো রিওয়াইন্ড করানো লাগবে। ঠিক আছে, আর বাংলায় হচ্ছে ওহমের সূত্র। ঠিক আছে, আচ্ছা, তো ওহমস লটা আমি একটু বলি, তোমরা খাতায় লেখা নিও, ভিডিও যখন আমি আপলোড করব তখন সেখান থেকে তোমরা লিখে নেবে, বইও তো আছে, সমস্যা নেই। ওহমের সূত্র হচ্ছে যে স্থির তাপমাত্রায়, এই যে আমি প্রথমে যে কথাটা বলছি এটা সবাই ভুলে যায়, যে আমরা বলতেছি ফিক্সড টেম্পারেচারের কথা, মানে তাপমাত্রাটা আমরা প্রথমেই ফিক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, স্থির তাপমাত্রা ধরে নিচ্ছি প্রথমেই। আচ্ছা, তাহলে কি বলছি, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। স্থির তাপমাত্রায় তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের কি সমানুপাতিক, মানে তুমি বিভব পার্থক্য যত বাড়াবা তড়িৎ প্রবাহ তত বেশি হবে। যেমন ধরো তুমি একটা স্প্রিংকে তুমি যত জোরে টান দিয়ে ধরবা, ওটা ছাড়লে তত স্পিডে যাবে, বা তুমি যত উপর থেকে পানি মারবা, পানি তত স্পিডে নিচে পড়বে। মানে বিভব পার্থক্য যত বেশি হবে, অবশ্যই কারেন্ট ফ্লো তত কি হবে, বেশি হবে, ঠিক না? এটা হচ্ছে তোমার ওহমের সূত্র। এখন বলো ওহমের সূত্রটা আমরা কিভাবে লিখবো, আমরা কি চাইলেই, বলো তো, আমরা কিন্তু এই যে আই সমানুপাতিক ভি, যেই কথা ভি সমানুপাতিক আই, কি একই কথা না? বলো তো, ডিফারেন্স আছে কোনো? বলো তো, ডিফারেন্স আছে? হ্যাঁ, ডিফারেন্স আছে, রাইট। এই দুটো এক না, সবসময় খেয়াল রাখবা, সমানুপাতিক চিহ্নের বাম পাশে যে রাশিটা আছে সেটা হচ্ছে স্বাধীন। এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ম্যাথমেটিক্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে কি, স্বাধীন। আর বাম পাশে যেটা আছে ওটা হচ্ছে কি, অধীন বা ডিপেন্ডেন্ট। মানে এই রাশিটার উপরে, মানে এই রাশিটাকে তুমি বাড়াবা কমাবা, এবং ওইটার উপর ডিপেন্ড করে এই রাশিটা কি হবে, বাড়বে বা কমবে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কিন্তু তোমার আর একটা জিনিস তুমি চিন্তা করো, ভি এবং আই কোনটা স্বাধীন কোনটা অধীন বলো তো? ভোল্টেজ ডিফারেন্স যদি না হইতো, কারেন্ট ফ্লো হইতো, কোনটা আগে আসে? আগে ভোল্টেজ ডিফারেন্স।
তারপরে হচ্ছে কারেন্ট, ঠিক না? তাহলে ভোল্টেজ ডিফারেন্সের উপরে কারেন্ট কি ডিপেন্ডেন্ট। তো অবশ্যই তোমাকে আই সমানুপাতিক ভি লিখতে হবে, এটাকে ডান পাশে লিখতে হবে, এটাকে বাম পাশে লিখতে হবে, ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবা যে আই সমানুপাতিক কি ভি। আর ওহমের সূত্রকে যদি আমরা গ্রাফে প্লট করি, গ্রাফে প্লট করলে আমরা জানি যে এক্স অক্ষের দিকে স্বাধীন চলককে বসানো হয়, মানে যেটা ডিপেন্ডেন্ট সেটাকে বসানো হয় কোথায়, এক্স অক্ষে, কারণ ওইটার পরিবর্তনের সাপেক্ষে ওই ওয়াই অক্ষে যেটা বসায় অধীন সেটার পরিবর্তন আমরা গ্রাফে প্লট করি, ঠিক না? তো যেহেতু এটা সমানুপাতিক, আর সমানুপাতিক গ্রাফ কীরকম হয় বলো তো, সরলরেখা হয়। কীরকম হয়? সরলরেখার মূল বিন্দুগামী হবে। কেন? ভোল্টেজ ডিফারেন্স যখন জিরো তখন কারেন্ট জিরো, ভোল্টেজ ডিফারেন্স বাড়াবা সমানুপাতিক হারে কারেন্টও বাড়বে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওহমস ল। ক্লিয়ার কথাটা? এতটুকু ক্লিয়ার তোমাদের? আচ্ছা নাবিল বুঝছো? আচ্ছা এবার বোঝার কথা, 19-এ পড়ছো। এবার দেখো ওহমের সূত্র থেকে আমরা একটা সমীকরণ নিয়ে আসবো বা একটা অভেদ বা একটা ফর্মুলা নিয়ে আসবো, সেটা তোমরা জানো অবশ্যই। আই সমানুপাতিক যদি ভি হয়, সমানুপাতিক চিহ্ন থেকে আমরা যদি সমান সমান চিহ্ন বা ইকুয়েশন লিখতে চাই তখন কি করতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? তো এইখানে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে তোমার জি। কি সমানুপাতিক ধ্রুবকটা কি? জি। এই জি আবার কিন্তু ওই যে ওই গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট সেটা না, এই জি হচ্ছে পরিবাহিতা, ঠিক আছে? এই জিটা হচ্ছে কি, এটা কি বলে, পরিবাহিতা বলে, কন্ডাক্টিভিটি। এটার কি বলে? কন্ডাক্টিভিটি। কারণ দেখো তোমার এটা কিন্তু আয়ের সাথে কিন্তু তোমার ভগ্নাংশে নাই, মানে এটা কিন্তু গুণ আকারে আছে, ঠিক না? তো জি এর মান যত বেশি হবে কারেন্ট তত কি বেশি না? তো জিটা কি এখানে পরিবাহিতা, এই জন্য জিটা কি পরিবাহিতা। কারণ জি যত বড় হবে তোমার মানে কারেন্ট তত কি বেশি হবে না? বুঝা গেছে আমার কথাটা? তাহলে আমাদের প্রথম সূত্র আমরা কি পাইলাম বলো তো? আমরা প্রথম সূত্র পাইছি হচ্ছে আই ইকুয়ালস টু কি জি ইন্টু ভি, ঠিক আছে? আর এই জি এর যে একক, জি এর একক হচ্ছে সিমেন্স, জি এর একক কি সিমেন্স। আর এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস, সিমেন্স। এই যে তোমরা সিমেন্স কোম্পানির নাম শুনছো না, সিমেন্স কোম্পানি, সিমেন্স, ঠিক আছে? এটা হচ্ছে সিমেন্স একক, সিমেন্স বলে ইংলিশে। আর এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা আর বলো তো পরিবাহিতা আর রোধ দুইটা কি উল্টা না সম্পূর্ণ? দুইটা কি সম্পূর্ণ উল্টা, একটা একটা বিপরীত। এই জন্য পরিবাহিতার উল্টা রাশি কি ধরা হয়েছে? রোধ ধরা হয়েছে, ঠিক আছে? তো জি ইকুয়ালস টু কি 1/r। তো আর এর আরেকটা একক কি বলা যায়? সিমেন্স ইনভার্স 1। অথবা জি এর আরেকটা একক কি বলা যায়? ওম ইনভার্স 1। ক্লিয়ার আমার কথাটা? বোঝা গেছে? তো কখনো পাজেলড হবে না। আচ্ছা বলতেছি দেখো আমরা যদি জি এর একটা একক বের করতে চাই আর এর সাপেক্ষে, আর এর একক কি বলো তো? ওম না? আর একক কি? ওম। তাহলে জি এর একক কি হবে? 1/ওম। 1/ওম মানে কি? ওম ইনভার্স 1। তেমনি জি এর একক যেরকম তোমার সিমেন্স, তেমনি আর এর একক কি হবে? সিমেন্স ইনভার্স 1। বুঝা গেছে? মানে একটা সাপেক্ষে আরেকটা। আর এদের মধ্যে সম্পর্ক কি? রেসিপ্রোকাল বা বিপরীত সম্পর্ক, জি ইকুয়ালস টু 1/r। ক্লিয়ার? তাহলে আমরা যদি ওহমের সূত্রে যদি জি এর ভ্যালুটা রিপ্লেস করি তাহলে কি হবে? 1/r ইন্টু ভি হবে। সো আই ইকুয়ালস টু কি হবে বলো তো? আই ইকুয়ালস টু ভি/আর হবে। ক্লিয়ার? এটা তোমরা 9 থেকে শিখে আসতেছো, ঠিক আছে? সো এটাই ছিল আমাদের ওহমের সূত্রের আউটকাম, ঠিক আছে? এখানে এতটুকুই থাকবে। প্রথমে হচ্ছে রোধের শ্রেণী সমবায়, ঠিক আছে? রোধের শ্রেণী সমবায় আমরা কিভাবে চিনবো বলতো? দুইটা রোধ শ্রেণীতে থাকবে তখনই যখন দুইটা রোধের মধ্যে কমন পয়েন্ট থাকবে। কয়টা? একটা। দেখো এই দুইটা রোধের মধ্যে কমন পয়েন্ট কয়টা? দেখছো একটা কমন পয়েন্ট। আর দুইটা রোধ যদি তোমার এভাবে থাকে, ধরো এই যে এইভাবে যদি থাকে, তাহলে এদের মধ্যবর্তী কমন পয়েন্ট কয়টা? এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা। সো এরা কি প্যারালালি আছে, ঠিক না? এটা হচ্ছে কি প্যারালাল, আর এটা হচ্ছে কি সিরিজ। বুঝা গেছে? আর আসলে আমরা তো ওই যে তোমার প্যারালালকে কিন্তু এভাবে লিখি না, আমরা প্যারালালকে কিভাবে লিখি? এইভাবে লিখি, ঠিক আছে? So, আসলে দেখো তুমি এইভাবে লেখা যেই কথা, এই দুটো তারকে তুমি যদি এভাবে কোন ইচ্ছা লেখো, এভাবে যদি যোগ করো, কোন ডিফারেন্স আছে বলো তো? ডিফারেন্স আছে? এই পুরাটা মিলে কি একটা পয়েন্টের মতোই না? এই পুরাটা মিলে কি একটা পয়েন্টের মতোই না? বুঝা গেছে? তো আমাদের কমন পয়েন্ট কয়টা? দুইটা। সো কমন পয়েন্ট দুইটা হইলে ওটা হবে প্যারালাল, আর কমন পয়েন্ট যদি তোমার একটা হয় সেটা হবে কি সিরিজ। কিন্তু আমি আসলে এটাকে একটু অন্যভাবে মনে রাখতাম, বা আমি এইভাবে শিখাই। সেটা হচ্ছে খেয়াল রাখবা, কারেন্ট যদি ডিভাইড না হয়, কি বলছি? কারেন্ট যদি ডিভাইড না হয়, মানে দুইটা রোধের মধ্যে যদি একই পরিমাণ কারেন্ট যায়, তাহলে ওটা হবে কি সিরিজ, ঠিক আছে? আর যদি তোমার কোথাও কারেন্ট ডিভাইড হয়ে যায়, দুইটা রোধের মধ্যে যদি তোমার কারেন্টটা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়, ধরো এই যে এভাবে একটা রোধ আছে, এভাবে একটা তোমার রোধ আছে। তো দেখো এটা কিন্তু অনেক বিচ্ছিরি ভাবে আঁকছি, ঠিক না? তো তুমি যদি কমন পয়েন্ট ছাড়া যদি নর্মালি বোঝার চেষ্টা করো, তো এখান থেকে একটা কারেন্ট আসলো,
এসে কি হবে বলতো, এই পথে ভাগ হয়ে যাবে আর এই পথে কিছু অংশ ভাগ হয়ে যাবে। এই দুটা রোধ কি প্যারালাল। আমি সবসময় এভাবে কারেন্ট ফ্লো দিয়ে বুঝতাম যে কারেন্ট যদি ওটার মধ্যে যদি ডিভাইড হয়ে যায় তাহলে ওগুলো প্যারালাল, আর কারেন্ট যদি একই যায় বা পথ যদি একটাই হয় তাহলে ওটা কি হয়, সিরিজ হয়। ঠিক আছে, তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেভাবে মনে রাখবা, তাইলেই হবে। আর কমপ্লেক্স সার্কিট যখন অনেক কঠিন কঠিন সার্কিট থাকবে তখন কিন্তু বোঝাটা কঠিন যে কোন জায়গায় সিরিজ কোন জায়গায় প্যারালাল। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এই গেল সিরিজ প্যারালাল চেনার উপায়। সেটা তো আমাদের সিম্পল একটা সার্কিট, এটা দিয়ে আমরা আসলে প্রমাণ করব যে সিরিজ যদি কতগুলো রোধ যদি সিরিজে থাকে তাহলে এদের তুল্য রোধ কেমনে বের করতে হয়। আচ্ছা, এটার আগে আমি তোমাকে বলবো যে তুল্য রোধ জিনিসটাকে এটা বোঝা কিন্তু দরকার, কারণ এই ছোট্টখাটো জিনিসগুলা মানুষে আগে না বুঝেই সূত্র টুত্র মুখস্থ করে মহাজ্ঞানী হয়ে যায় এবং অঙ্ক করার চেষ্টা করে, পরে ধরা খায়। ঠিক আছে, তুল্য রোধ জিনিসটা হচ্ছে তুমি যদি অনেকগুলো রোধ বা দুইটা রোধ বা তিনটা রোধ যতগুলো রোধ হোক, মানে একের অধিক রোধকে তুমি যদি রিপ্লেস করে মানে প্রতিস্থাপন করে যদি তুমি একটা রোধ স্থাপন করো, সহজ কথা অনেকগুলা মানে কতকগুলো রোধকে প্রতিস্থাপিত করে তুমি যদি একটি রোধকে নিয়ে আসো, তাহলে যদি বর্তনীর কারেন্ট বা বর্তনীর তড়িৎ প্রবাহ একই থাকে তাহলে ওই রোধটাকে তুল্য রোধ বলে। মানে আমি যদি তিনটা রোধকে রিপ্লেস করে যদি আমি এখানে কয়টা রোধ বসাই, একটা রোধ বসাই, এবং ওই একটা রোধের জন্য যদি কারেন্টের ভ্যালু তখন যা যা ছিল এখনো তাই থাকে, তাহলে আমার এই রোধটাকে আমি কি বলবো, তুল্য রোধ বলবো। ক্লিয়ার, কথা বোঝা গেছে? তাহলে আমরা তুল্য রোধ বের করা শিখবো। সিরিজে সিরিজ কম্বিনেশনে তুল্য রোধ কিভাবে বের করতে হয়, মানে কতগুলো রোধ যদি তোমার সিরিজে কানেক্ট থাকে তাহলে কিভাবে বের করতে হয়, আর প্যারালালি কানেক্ট থাকলে কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, ধরো প্রথমে আমরা সিরিজ কানেকশন এটা দেখবো যে সিরিজে কয়টা রোধ যদি তোমার সিরিজে থাকে তাহলে তুল্য রোধটা কত হবে। আমি তিনটা রোধকে সিরিজে নিলাম এবং নামকরণ করলাম R1, R2 আর হচ্ছে R3। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু একটা বেসিক আমাদের জানতে হবে যে সিরিজ কানেকশনে কিন্তু কারেন্টের ভ্যালু কি থাকে, সেম থাকে, কারণ একটাই তো পথ নাকি। তো ওই একটা পথ দিয়ে কারেন্ট তো একই কারেন্ট যাবে, ঠিক না? কারেন্ট কি সেম পরিমাণই তো যাবে নাকি, প্রত্যেকটা রোধ দিয়ে কি একই পরিমাণ কারেন্ট যাবে না, এটা মনে রাখবা। সিরিজের ক্ষেত্রে প্রত্যেকটা রোধ দিয়ে কি সমপরিমাণ কারেন্ট যাবে। ঠিক আছে, তো দেখো সবার মধ্যে দিয়ে কি সেম কারেন্ট যাচ্ছে না বলতো, সবার মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে, সেম কারেন্ট যাচ্ছে। আর টোটাল ভোল্টেজ ধরলাম কত, ভি। ই নিয়ে আসলাম না, ধরো অভ্যন্তরীণ রোধের হিসাব বাদ, অভ্যন্তরীণ রোধ জিরো ধরছি। ঠিক আছে, তো আমি ধরলাম কত, ভি। ঠিক আছে, তো এবার দেখো তো তোমার আলাদা আলাদা ভাবে তুমি তিনটা রোধের ভোল্টেজ ড্রপ বের করো। ভোল্টেজ ড্রপ কি বলছিলাম, যে কোন রোধ দিয়ে যে কারেন্ট যাবে সে কারেন্ট আর তার রোধের মান দিয়ে গুণ দিলে কি পাওয়া যায়, ভোল্ট। ওই রোধের অ্যাক্রসে বা ওই রোধের দুই পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপটা পাওয়া যায়। সো প্রথম ভোল্টেজ ড্রপ V1 ইকুয়ালস টু কি হবে, I ইন্টু R1 হবে। দ্বিতীয় রোধের ভোল্টেজ ড্রপ V2 ইকুয়ালস টু কি, I ইন্টু R2 হবে। তৃতীয় রোধের ভোল্টেজ ড্রপ V3 ইকুয়ালস টু কি হবে, I ইন্টু R3 হবে। এবার তুমি তিনটা ইকুয়েশনকে যোগ করো। কি বলছে, তিনটা ইকুয়েশনকে যোগ করো। যোগ করলে কি হবে দেখো, যোগ করলে হবে হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3 ইকুয়ালস টু I R1 প্লাস I R2 প্লাস I R3। এবার তুমি কি করো, I কমন নাও। I কমন নিলে কি হবে, R1 প্লাস R2 প্লাস কি R3। আর এই পাশে কি হবে বলতো, টোটাল ভোল্টেজ। এই টোটাল ভোল্টেজ ড্রপটাই কি, টোটাল ভোল্টেজ ড্রপটাই কি আমার হচ্ছে ইএমএফ বা ই। ঠিক আছে, বা ভি একটা হইলেই হইলো। তো ই বাই আইটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তো ডিভাইড হয়ে যাবে। আর এখানে R1 প্লাস R2 প্লাস R3 এটা থাকলো। ঠিক আছে, তো দেখো তো ই বাই আই এটা কি আমাদের টোটাল কারেন্ট, এই আইটা কি টোটাল কারেন্ট, আর ইটা কি টোটাল ভোল্টেজ ড্রপ বা ইএমএফ। সো টোটাল ইএমএফ কে টোটাল কারেন্ট দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, টোটাল রেজিস্ট্যান্স পাওয়া যাবে। তোমার পুরো বর্তনীর টোটাল কি পাওয়া যাবে, রেজিস্ট্যান্স পাওয়া যাবে। কারণ আমরা জানি যে I ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে আর ইকুয়ালস টু ভি বাই আই। ঠিক আছে, সো আমরা কি করতে পারি বলতো, এই ই বাই আই এর জায়গায় সরাসরি আর লিখে দিতে পারি। এবং এই আরটা আসলে কি বলতো, আরটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। এই আরটা কি, আর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য বা তুল্য রোধ। ইকুইভ্যালেন্ট মানে কি, তুল্য। আর আর ইকুইভ্যালেন্ট মানে কি, তুল্য রোধ। এরকম যদি 100টা 200টা 1 কোটিও থাকে সবগুলো কি যোগ হবে না, তাহলে আমরা বলতে পারি যে শ্রেণী সংযোগে যদি থাকে কতগুলো রোধ তো সবগুলো কি হবে, এভাবে একদম যোগ হতে থাকবে। ঠিক আছে, আর এন পর্যন্ত। ক্লিয়ার, বুঝছো প্রমাণটা? এবার দেখো তো প্রমাণটা যে করছি, প্রমাণের মধ্যে কিন্তু লুকায়িত আছে কিভাবে ভোল্টেজ ড্রপ বের করতে হয়, ঠিক না বলো তো? প্রমাণের মধ্যে কি আছে,
লুকায়িত আছে যে সিরিজ কানেকশনে একই কারেন্ট থাকে আর ভোল্টেজ ড্রপ কেমনে বের করতে হয়। ঠিক আছে, শেষ। এই আমরা কিন্তু অলরেডি কিন্তু ভোল্টেজ ড্রপ বের করা শিখা হয়ে গেছে। এবার হচ্ছে প্যারালালের ক্ষেত্রে আসো। প্যারালাল একটা সার্কিট নেই, এই একটা, দুইটা, তিনটা, এই হচ্ছে ব্যাটারি। এই দেখো তো এই তিনটার কি কমন পয়েন্ট কয়টা? এই যে সবার এখানে একটা, এখানে কি আরেকটা কমন পয়েন্ট, ঠিক না? বুঝা গেছে? তিনটা না, এই তিনটা পয়েন্ট তো একই, মানে এটা এ একটা কমন পয়েন্ট, এ একটা কমন পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নামকরণ করলাম, মানে R1, R2, R3, এটা হচ্ছে ই। এবার দেখো তোমার মূল কারেন্ট ধরো আই, ঠিক আছে? তো এই মূল কারেন্টটা বলতো এখানে যখন আসবে, এই পয়েন্টে যখন আসবে, এই পয়েন্টে আসার পরে কি হবে বলতো, এখানে একটা ভাগ হবে, মানে এখানে একটা অংশ যাবে কারেন্টের, এখানে আরেকটা অংশ যাবে, ঠিক না? তো ধরো এটা, এটা ধরো তোমার I1, এটা ধরো কি I2, ঠিক আছে? তাহলে দেখো তো এই I2টা কি হবে বলতো, আবার এই পয়েন্টে এসে এইখানে একটা ভাগ হবে I3, ঠিক না? এখানে একটা ভাগ হবে কত, কই গেল, হ্যাঁ I3, আর এইখানে কি আবার কি হবে, আরেকটা ভাগ হবে I4, ঠিক না? বুঝা গেছে আমার কথাটা? মানে এই I2টা আবার কি হবে, এই I3 আর I4 এ ভাগ হবে, ঠিক না? তো প্রত্যেকটা ব্রাঞ্চে কি হচ্ছে, কারেন্ট গুলা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটাকে আমি একটু সহজে ধরো যদি লিখি, তাহলে এরকম হবে। ধরো দুইটা রোধ দিয়ে আমি করলাম, আমার তো জায়গা কম, আমি দুইটা রোধ দিয়ে করবো, তাহলে আমার সুবিধা হবে, জায়গা কম যেহেতু। তো ধরো মেইন কারেন্ট হচ্ছে আই, আর এই হচ্ছে আমাদের ই। তাহলে এই পথে I1 ভাগ হয়ে গেল, আর এই পথে কি I2 ভাগ হয়ে গেল। তো দেখো ভাগ হয়ে যাওয়ার পরে আবার এখানে এসে কি দুইটা মিলিত হবে না বলতো? এখানে আই হয়ে ঢুকছিল, বের হবে কি হয়ে, আই হয়ে বের হবে, আবার আই হয়ে এখান দিয়ে ঢুকবে। বুঝা গেছে? এখন দেখো বিষয়টা হচ্ছে কি, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, কি বলছি, নাম দাও, এটা ধরো এ, এটা ধরো বি, দুইটা পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, এই দুইটা পয়েন্ট কি আসলে, এই এটা ধরো R1, এটা হচ্ছে কি R2। এই এ আর বি পয়েন্ট কি R1 এর জন্য যা R2 এর জন্য কি তা না? কমন না বলতো? তা R1 এর ভোল্টেজ ডিফারেন্স কি এই এ আর বি এর মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স, R2 এর ভোল্টেজ ডিফারেন্সও কি এ আর বি এর মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স, ঠিক না? বুঝতে পারছো আমার কথাটা? দুজনের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্সটা কি সেম। তাহলে প্যারালালি, প্যারালালি যদি কতগুলো রোধ যুক্ত থাকে, তাহলে এদের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কি প্রত্যেকটা প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম, কিন্তু কারেন্ট কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যায়। এখন যদি রোধের মান একই হয় সবার, তাহলে কারেন্টের মান একই হবে তা না, মানে কারেন্ট গুলো ডিভাইড হয়ে যাবে, সহজ কথা। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে আমাদের যেহেতু দুইটা রোধ, দুইটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চের জন্য আমরা দুইটা কারেন্ট ধরছি, একটা হচ্ছে I1 আর একটা হচ্ছে কি I2। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে কাহিনী, দেখো বলতো I1 এর মান কি হবে, আমাদের I1 এর মান কি হবে, I1 এর মান হবে এই দুইটা পয়েন্টের যে ভোল্টেজ ড্রপটা আমি ধরছি সেটা কত ভি, আর এই দুটো পয়েন্টের এই যে R1 এর যে মান সেটা কি R1, আর I2 ইকুয়ালস টু কি ভি বাই R2, ঠিক না? তাহলে আমি যদি এই দুইটা ইকুয়েশনকে যোগ করি, তাহলে কি হবে বলতো, যোগ করলে হবে তোমার বাম পাশে হবে I1 প্লাস I2, আর ডান পাশে হবে ভি বাই R1 প্লাস কি ভি বাই R2, ঠিক না? So, আমি যদি ভি কমন নেই, ভি কমন নিলে কি হবে, ভি কমন নিলে 1/R1 প্লাস 1/R2 হবে না বলতো? বুঝা গেছে? তাহলে আমাদের আলটিমেটলি কি আসলো, I1 প্লাস I2, ওই পাশে ভি কমন নিছি, ভি কমন নেওয়ার পরে হয়েছে তোমার 1/R1 প্লাস 1/R2। আর I1 প্লাস I2 কি আসলে মেইন কারেন্ট না, I1 আর I2 এর যোগফল কি মেইন কারেন্ট। আর আমি যদি এই ভিটাকে, এই ভিটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, ডিভাইড হয়ে যাবে, ঠিক না? আর এই পাশে কি থাকবে, 1/R1 প্লাস 1/R2। আর দেখো তো আমরা কি জানি, I ইকুয়ালস টু ভি বাই আর, ভি কে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হবে, I বাই ভি হবে। I বাই ভি অ্যাকচুয়ালি কি 1/R, I বাই ভি অ্যাকচুয়ালি কি 1/R। বুঝা গেছে আমার কথাটা? তাহলে আমরা এই যে I বাই ভি, এই I বাই ভি এর জায়গায় আমরা 1/R বসাইতে পারবো। সো এই যে তোমার I বাই ভি মানে হচ্ছে কি 1/R। সো 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1 বাই কি R2। দেখছো কেমনে আসছে, বুঝছো? আর এই 1/R কি 1/RP, মানে প্যারালাল আছে তাই। তো এই জন্য
সমান্তরালে তুল্যরোধের সূত্র হচ্ছে এটা। এরকম যদি n সংখ্যক থাকে, প্রত্যেকটা ভাবে 1/r1 1/r2 1/r3 করে যোগ হতে থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে? এইভাবে তোমার সমান্তরাল শ্রেণী সমবায় করতেছে। আজকে এতটুকুই থাকবে। ঠিক আছে? তোমরা এগুলো সব রিভিশন দিয়ে রাখবা বই থেকে।